আমরা তো সব শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন সবসময় বলে থাকি, এখানে পরের ওয়ার্ডটা খুব মিনিংফুল, কিন্তু রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন। সুতরাং এই দুটোকে একসাথে চিন্তা করলে বাংলাদেশে যখন একটা এই ধরনের একটা ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, যে কোনো দেশে ইন্ডাস্ট্রি গড়ে ওঠার পেছনে মূল কারণটা হচ্ছে ওই দেশের একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে। যেই দেশের কোনো স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে কম্পারেটিভ অ্যাডভান্টেজ থাকবে না, সেই ইন্ডাস্ট্রি সেখানে উঠে আসতে পারে, করলেও সেটা টিকে থাকতে পারে না। স্বাভাবিকভাবে এটা আমরা ধরে নিতে হবে। বাংলাদেশ শিপ ব্রেকার্স আর রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে ইন্ডাস্ট্রিতে গড়ে উঠেছে, এখানে এর একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে বলে এই কাজটা বাংলাদেশে হচ্ছে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এবং একইভাবে বাংলাদেশের গার্মেন্ট শিল্পের কিন্তু একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, এর জন্য গার্মেন্ট শিল্প উঠেছে। এবং এই কম্পারেটিভ অ্যাডভান্টেজ যদি থেকে থাকে, যার কারণে বাংলাদেশের শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন শিপ ব্রেকার্স ইন্ডাস্ট্রিতে গড়ে ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন গড়ে উঠেছে, তাহলে এটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় ধরনের একটা গ্রোথ সেন্টার, গ্রোথ ইন্ডাস্ট্রি আমরা বলতে পারি। এবং এই ইন্ডাস্ট্রিটা উত্থান যে জায়গাটা হয়েছে চট্টগ্রামে, সেই জায়গাটা হচ্ছে সবচেয়ে, এই জায়গাটাকে চুজ করা হয়েছে, বেছে নেওয়া হয়েছে, যেহেতু এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বেশি উপযোগী এই জায়গায় শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিটা। এবং হয়তোবা এই যে এরকম একটা জায়গা চট্টগ্রামের এই বেল্টটা যেখানে আছে, সেখানে শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি গড়ে ওঠার সাথে সাথে অনেকগুলো সমস্যার কথা আপনারা বলেছেন। একটা ইন্ডাস্ট্রি যখন গড়ে ওঠে, যে কোনো ইন্ডাস্ট্রির শুরু থেকে এটার কতগুলো টিডিং ডিফিকাল্টিস থাকে, স্লোলি গ্রো করে, এবং গ্রো করতে করতে এখানে সমস্যাগুলো সৃষ্টি হয় এবং সমস্যাগুলোর ক্রমান্বয়ে সমাধান পাওয়া হয়। যেভাবে গার্মেন্ট শিল্পে অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়েছে। গার্মেন্ট শিল্পে এক সময় ওয়ার্কিং কন্ডিশন শ্রমিকদের জন্য খুবই খারাপ ছিল, এটাকে সোয়েট শপ বলা হতো। অর্থাৎ শ্রমিকরা যেখানে কাজ করতো, এনভায়রনমেন্ট এত পুর ছিল যে তাদের স্বাস্থ্যের জন্য হানি করছিল এটা। এবং এটা নিয়ে কিন্তু আমাদের বিভিন্ন সমাজে সচেতন মানুষ কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলেছে, শ্রমিকদের এই ওয়ার্কিং কন্ডিশনের কারণে। তারপরে শ্রমিকদের চিকিৎসার ব্যাপার আছে, তাদের পুষ্টির ব্যাপার আছে, তাদের মিনিমাম ওয়েজ আছে, যেটা যার মাধ্যমে একটা মানুষ লিভিং ওয়েজ, যার মাধ্যমে একটা ফ্যামিলি একটা শ্রমিক চলতে পারে। কিন্তু বাংলাদেশে এই বিষয়গুলো ক্রমান্বয়ে আমরা সমাধান করেছি। সোয়েট শপগুলো এখনো সোয়েট শপ নাই, এগুলো কিন্তু বাংলাদেশের অনেকগুলো ফ্যাক্টরি, ওয়ার্ল্ডের কয়েকটা বেস্ট ফ্যাক্টরির মধ্যে বাংলাদেশের গার্মেন্ট ফ্যাক্টরিগুলো এখন দাঁড়িয়েছে। বাংলাদেশের শ্রমিকদের ওয়ার্কিং কন্ডিশন ইমপ্রুভ করেছে, বেতন ইমপ্রুভ করেছে, হয়তো আরো ইমপ্রুভ করার দরকার আছে। এবং শ্রমিকদের ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করা হয়েছে, শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই ইন্ডাস্ট্রিতে পেরিফেরাল কতগুলো জিনিস, এখানে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য স্কিল ডেভেলপমেন্টের জন্য কলেজ হয়েছে, স্কুল হয়েছে, হসপিটাল হয়েছে। কিন্তু এই প্রবলেমগুলো তো আমরা দেখেছি, এগুলোর মাধ্যমে উঠে এসেছে এবং এগুলোতে সাপোর্ট ছিল। প্রথমে জিয়াউর রহমান সাহেব এই যে ব্যাক টু ভ্যাকেন্সি দিয়ে, তারপরে আপনার বন্ডেড ওয়ার হাউস দিয়ে,
যে ইন্ডাস্ট্রিকে ফ্যাসিলিটেট করে দাঁড় করিয়ে দিয়েছে, সেটা সাউথ এশিয়াতে কেউ চিন্তা করে নিত। এটা মেজর রিফর্ম, সংস্কারের কথা আমরা বলি তো, এগুলো হচ্ছে রিয়েল সংস্কার। এবং যেহেতু বাংলাদেশের কম্পারেটিভ গার্মেন্ট সেক্টরের কম্পারেটিভ অ্যাডভান্টেজ থাকার কারণে এইটা করে আমরা ফ্যাক্টরিটা এই সেক্টরটা উঠে আসতে পেরেছি। এবং শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে সমস্যা আছে, থাকবে, এগুলো ক্রমান্বয়ে সমাধান করতে হবে। এগুলো সমাধান করার জন্য প্রথমে বাংলাদেশ সরকারের হচ্ছে প্রধান দায়িত্ব এই সেক্টরটাকে গ্রো করার জন্য, এবং এই সেক্টরের যে পারিপার্শ্বিক সমস্যাগুলো আছে এগুলো ক্রমান্বয়ে, যেভাবে আমি গার্মেন্টস উদাহরণটা দিলাম, ক্রমান্বয়ে এগুলো সমাধানের জন্য সরকারকে প্রধান উদ্যোগ নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি নরওয়ের অ্যাম্বাসেডর এখানে আসছে, আপনি দেখেছেন। এখানে আমাদের নেদারল্যান্ডের ওনারা আসছেন, যে ইউ থেকে আসছেন, জাপান থেকে আসছেন। কেন আসছে? তারা এই ইন্ডাস্ট্রিতে একটা সম্ভাবনা না দেখলে তারা কিন্তু কেউ এখানে অংশগ্রহণ করছে, কেউ অংশগ্রহণ করতে না। দে হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক। ওরা জানে এই ইন্ডাস্ট্রি বাংলাদেশে এটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, এটার ভবিষ্যৎ আছে, এবং এটার সাথে সম্পৃক্ত যে সমস্যাগুলো আছে এগুলো সমাধানের কিন্তু ওনারা চেষ্টা করছেন। সেটা আপনারা তো লক্ষ্য করেছেন ওনাদের বক্তব্য। ওনারা কিন্তু এই সমস্যাগুলো সমাধান করছেন। এই যে গ্রিন ইন্ডাস্ট্রি করার জন্য, গ্রিন এই ইন্ডাস্ট্রিটিকে গ্রিন রিসাইক্লিং ইন্ডাস্ট্রি করার জন্য যে জাইকার যে উদ্যোগ, তাদের যে বিনিয়োগ এবং অন্যদের যারা আসছেন, এটা অর্থাৎ এটা সম্ভাবনা অনেক বেশি। এটা যদি আমরা বাংলাদেশি হয়ে না বুঝি, বাংলাদেশ সরকার যদি না বুঝে, তাহলে তার কিছু করার নেই। আপনি যদি পলিউশনের একটা দোহাই দিয়ে একটা ইন্ডাস্ট্রিকে, বায়ু দূষণ, পলিউশন, ক্লাইমেটের সাথে জড়িত করে একটা ইন্ডাস্ট্রিকে যদি আপনি এটাকে এনেবলার রোল প্লে করছেন না, আপনি খালি রেগুলেটর রোলটা প্লে করতেছেন। একটা সরকার কিন্তু খালি রেগুলেটর হয় না, একটা সরকারের প্রধান কাজ হচ্ছে এনেবলার হওয়া, অর্থাৎ এটাকে যত বেশি সমর্থন দেওয়া, এটার সাথে সহযোগী হয়ে এই ইন্ডাস্ট্রি যাতে ভালো করতে পারে, সব ধরনের পলিসি থেকে, ফাইন্যান্সিয়াল থেকে, সব ধরনের সমর্থন, টেকনিক্যাল থেকে সব ধরনের সমর্থন দিয়ে এটাকে তুলে আনা, এটা হচ্ছে প্রথম কাজ। রেগুলেটর কাজ হচ্ছে এখানে কোথায় কোথায় সমস্যা হচ্ছে, সমস্যাগুলোকে যাতে মাথায় রেখে এগুলোকে কারেকশন করা যায়। কিন্তু আমাদের দুঃখের বিষয় হচ্ছে আমাদের গভর্নিং কনসেপ্ট এমন হয়ে গেছে, প্রথমে মনে করে আমি রেগুলেটর জব করতেছি, সরকারের জব হচ্ছে মনে খালি রেগুলেটরি জব, যে তার এনেবলারের যে জবটা তারা সেটা ভুলে যায়। আমরা এই যে ব্লু ইকোনমির কথা তো বক্তৃতায় সবাই বলতেছি, তাই না? কত জনের বক্তৃতায় শুনলাম ব্লু ইকোনমির কথা। এই ship breakers and recycling is part of blue economy. If they do not know, I'm telling them, they better understand it. এই ইকোনমিটা হচ্ছে পার্ট অফ ব্লু ইকোনমি। কিন্তু এটাকে আপনি এই ইন্ডাস্ট্রির মাধ্যমে যে আপনার দূষণের যে বিষয়টা আছে, এটা রেমেডি করার জন্য তো গ্রিন ইন্ডাস্ট্রির কথাটা আসছে, তাই না? এবং এই সার্টিফিকেশনের কথাটা আসছে, কমপ্লায়েন্সের কথাগুলো আসছে। এই কথাগুলো তো সরকারের না জানার কোনো কারণ নেই, নিশ্চয় সরকারও জানে। এই কনসেপ্টটা আসলো, হংকং কনভেনশনটা আসলো কেন? যদি এই ইন্ডাস্ট্রি তারা যদি বিশ্ব দূষণের মাধ্যমে সবকিছু ধ্বংস হয়ে যাবে, তাহলে হংকং কনভেনশন তো দরকার ছিল না। হংকং কনভেনশনটা করা হয়েছে, এই কনভেনশনের যে কমপ্লায়েন্সের বিষয়গুলো বলা হয়েছে, এগুলোর মাধ্যমে এটাকে গ্রিন এবং সাস্টেইনেবল ইন্ডাস্ট্রি করা যাবে। তো এটা বোঝার জন্য সরকারকে তো এটা বোঝানোর কোনো কারণ নেই, তাদের জানা দরকার। তো
সুতরাং আমি বেশি কিছু বক্তব্য রাখছি না, আমি শুধু আরেকটা বিষয় এখানে আছে। আমরা যখন ক্লাইমেটের কথা বলি, এখানে মিটিগেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন গুলো দুটো কথা বলা হয় সবসময়। হোয়াট ইজ মিটিগেশন অ্যান্ড হোয়াট ইজ অ্যাডাপ্টেশন? অর্থাৎ এই দুটো যদি আমরা মিটিগেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন যদি মাথায় রাখতে পারি আমাদের ক্লাইমেট ইস্যুর উপর, এটাকে মাথায় রেখে আমাদের অর্থনৈতিক সিদ্ধান্তগুলো আমাদেরকে নিতে হবে। এবং এই কথাগুলো মিটিগেশন অ্যাডাপ্টেশনের জন্য ফান্ডিং পর্যন্ত আছে, বিশাল বিশাল ফান্ডিং এখানে কিন্তু আছে। আমরা তো ওই কাজগুলো করছি না যে এই মিটিগেশন অ্যাডাপ্টেশন, এই যে এটাকে গ্রিন করার জন্য সরকারের তো উদ্যোগ নেওয়া হচ্ছে সেই জায়গাটুকুতে। সরকারের উদ্যোগ নেওয়া হচ্ছে শ্রমিকদের ওয়েলফেয়ারের ব্যাপারে, সরকারের উদ্যোগ নেওয়া উচিত এই ইন্ডাস্ট্রিতে ফাইন্যান্সিয়াল যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান দেওয়ার জন্য সরকার কি কি করবে, কি কি পলিসি নেবে, এগুলোর জন্য ইন্টারন্যাশনাল ফান্ডিং আছে, লোকাল সব ধরনের সুযোগ সুবিধা আছে। এগুলো ফ্যাসিলিটেট করা হচ্ছে সরকারের কাজ, অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে আপনাকে গ্রিন ইন্ডাস্ট্রি হিসেবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব থাকে। সুতরাং এই ইন্ডাস্ট্রিকে বাধাগ্রস্ত না করে এটাকে ফ্যাসিলিটেটের রোল প্লে করার জন্য আমি অনুরোধ করছি। ইয়েস, রেগুলেটর তাদের রোল প্লে করবে। আর রেগুলেটরের ব্যাপারে আমাকে এখানে একটি কথা বলতে হচ্ছে যে বাংলাদেশ ইজ অ্যান ওভার রেগুলেটেড কান্ট্রি। এই দেশটা হচ্ছে অতি নিয়ন্ত্রণের দেশ হয়ে গেছে। নিয়ন্ত্রণ করতে করতে এমন জায়গায় নিয়ে আসছে যে এই নিয়ন্ত্রণ মুক্ত হওয়ার জন্য যে সংগ্রাম করতে হয়, তার ব্যবসা করার তার সেই এনার্জি আর থাকে না। সুতরাং এই দেশটাকে নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে, সিরিয়াস নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে। এবং যত বেশি সম্ভব সরকারের ভিতরের অনেকগুলো কাজ বের করে এনে এগুলো যে ট্রেড বডি যারা আছে তারা সেলফ রেগুলেট করার অভ্যাস করতে হবে। এই অ্যাসোসিয়েশনগুলোকে যাতে তারা সেলফ রেগুলেট করতে পারে তাদেরকে সেই ক্ষমতায়ন করতে হবে, সেই ক্ষমতা দিতে হবে। সরকারের ওয়াচডগ বডি ওয়াচডগের কাজ করবে। ডে টু ডে রেগুলেশন একটা ইন্ডাস্ট্রিতে সেলফ রেগুলেট করা ছাড়া কোনো পথ নেই। যে আমি গার্মেন্টসের আমি যখন মন্ত্রী ছিলাম, রাজ্যমন্ত্রী, ইউডি বলে একটা জিনিস আছে। আপনি ওই যে গার্মেন্টসের কাপড় যেগুলো আসে এগুলো কতটুকু খরচ হয়, কতটুকু এক্সপোর্ট হয়, এর মধ্যে কোনো ডিফারেন্স হলে আবার কোনো ফিলফারের চুরি টুরি হচ্ছে কিনা কিংবা ওভার ডিক্লারেশন হচ্ছে কিনা, এটার জন্য ইউডি একটা সার্টিফিকেট আছে। এই সার্টিফিকেট এক্সপোর্ট প্রমোশন বলে আগে দিত। আমি মন্ত্রী হওয়ার পরে দেখতেছি বিগ হ্যারাসমেন্ট গার্মেন্ট ফ্যাক্টরি। ওরা ওই ইউডি সার্টিফিকেট না হলে আবার এক্সপোর্ট করতে পারে না। তো সুতরাং একটা বড় ভালো জিনিস, এখানে নিয়ন্ত্রণ করা যায়, এখান থেকে এক্সটর্শন করা যায়, এখান থেকে পয়সা তোলা যায়। আর এদিকে এদের যারা ফ্যাক্টরি চালাচ্ছে তাদের অবস্থা হচ্ছে ইউডির পিছনে দৌড়াচ্ছে। তখন আমি বললাম ইপিবিটা করার দরকার নেই, আমি এক্সপোর্ট প্রমোশন বোর্ড থেকে এটা বের করে এনে বিজিএমএকে তুলে দিয়েছি। ইউ সেলফ রেগুলেট, আপনারা আপনাদের ইউডি ইস্যু করেন। ইয়েস, ইপিবি হ্যাজ আ জব, ওটি ইউডিটা প্রপারলি ওরা করতেছে কিনা অতটুকু দেখবে। ডে টু ডে বেসিসে এটা তো ইপিবি করার কোনো এক্স্যাক্টলি এই শিপব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রি থেকে শুরু করে যত ধরনের ইন্ডাস্ট্রি আছে, ট্রেড আছে, আমি সবাইকে বলছি আপনারা সেলফ রেগুলেট করার জন্য তৈরি হন। আগামী দিনে সরকার পরিবর্তন হলে আমাদের যদি কোনো সুযোগ থাকে আমরা সবগুলো যেখানে সম্ভব সেখানে ট্রেড বডিকে আমরা ক্ষমতা দেব এবং তারা সেলফ রেগুলেট করবে। সরকারের নিয়ন্ত্রণ মুক্ত যত বেশি করা যাবে তত দেশ ভালো চলবে। যত বেশি নিয়ন্ত্রণ বাড়বে দেশ সামনের দিকে এগোতে পারবে। আমাদের এই দেশটা পরিষ্কারভাবে বুঝতে হবে। এই যে বোর্ডটা করা হয়েছে, বোর্ডের কথা ফুয়াদ বলেছে, এটার অফিস ঢাকায় করার কি যুক্তি আছে? মানে যেখানে কাজটা হচ্ছে চিটাগং, এটার অফিস ঢাকা, আমার যুক্তি কোন একটা এটার পিছনে মানে কি ধরনের চিন্তা কাজ করে আমার মাথায় ঢুকে। এদিকে আমরা সবাই বলতেছি ডিসেন্ট্রালাইজেশনের কথা, এই অফিসটা ঢাকা থাকার কোনো কারণ নেই।
এক্স্যাক্টলি এটাও মানে এইটা বোর্ডে থাকার প্রয়োজন আছে কিনা যেটা ফুয়াদ বললো ক্যারেক্টার, তাও তো একটা চিন্তার ব্যাপার। আপনি যদি ডিরেগুলেট করতে পারেন, সরকারের অনেকগুলো ডিপার্টমেন্ট এগুলো যেগুলো আছে ভেরিয়াস উইংস অফ দ্য গভর্নমেন্ট, এগুলো অনেকগুলো প্রয়োজন হবে না, তারা অন্য কাজ করতে পারে। ঠিক আছে, আমরা বলছি না যে তাদের চাকরি চলে যাবে, তাদের আরো অনেক কাজ সরকার করতে পারে তাদেরকে দিয়ে। তো সুতরাং আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে। আর একজন বলল 15,000 জাহাজ আসতেছে আগামী কতদিনে, আগামী 10 বছরে 15,000 জাহাজ ব্রেকিং এর জন্য আসবে। আমি যদি বাংলাদেশের ইকোনমির কথা সিরিয়াসলি চিন্তা করি, আমি চিন্তা করি 15,000-এর মধ্যে আমি কত বেশি বাংলাদেশে আসতে পারবো, এটা তো চিন্তা করার কথা না। একটা সরকারের এটা চিন্তা করার কথা না, ব্যবসায়ীদের এটা চিন্তা করার কথা না। 15,000 জাহাজের মধ্যে আমার শেয়ারটা কি হবে? আমার শেয়ার যত বেশি হবে, আমার ইকোনমির উপর তত বেশি ইম্প্যাক্ট হবে, আমার অত বেশি এমপ্লয়মেন্ট হবে, আমার ইকোনমি অত বেশি গ্রো করবে, আমার জিডিপি গ্রো করবে। তো সেটাই যদি চিন্তা করতে হয়, আগে আমার মনে হয় আমাদের 25%-এর মতো শেয়ার ছিল, তাই না? টোটাল ব্রেকিং এর 30%। তাহলে 30% যদি আমি ধরি, 15,000 সাথে কত হয়? 5,000 শিপস। তা আমার তো টার্গেট হওয়া উচিত সরকারের, আগামী 10 বছরে আমি 5,000 জাহাজ কিভাবে কাটবো, এটা ফেসিলিটি ডেভেলপ করবো, এটার জন্য সাপোর্ট সিস্টেম ডেভেলপ করো, এটার জন্য কত বেশি গ্রিন ইন্ডাস্ট্রি করার জন্য, এটাকে গ্রিন করার জন্য কত বেশি সাপোর্ট দেওয়া দরকার আছে। This should be the target of the government, rather than এটার পথে এটাকে বাধাগ্রস্ত করে, এটাকে স্লো ডাউন না করে, এটা আমি 5,000 জাহাজের শেয়ারটা আমি কিভাবে দেব, এটাই তাদের টার্গেট হওয়া উচিত সরকারের। আমি আর বেশি বক্তব্য রাখছি না। আমার মনে হয় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এখানে সরকার তো অবশ্যই প্রধান দায়িত্ব সরকারের। আমাদের সাথে বিদেশিরা কাজ করছেন। আই থ্যাংক দি ডোনার্স, আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার্স ফর দ্য সাপোর্ট। আওয়ার গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড। আমাদের গভর্নেন্স ইমপ্রুভ করতে হবে। গভর্নেন্স ইমপ্রুভ করতে গেলে ডিরেগুলেট করতে হবে, নিয়ন্ত্রণ কমে দিতে হবে। আপনি গভর্নেন্স যদি ভালো চান, আপনি নিয়ন্ত্রণ কমে আনতে হবে, সোজা কথা। আমি আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি আজকে, আমি প্রত্যেক জায়গায় প্রত্যেক দিন একটা কথা বলছি, আগামী দিনে সুযোগ থাকলে আমরা সিরিয়াস ডিরেগুলেশন করে ফেলবো বাংলাদেশে। সিরিয়াস ডিরেগুলেশন, একেবারে আপনার সিরিয়াস লিবারালাইজেশন করতে হবে। কোন ইকোনমি আপনি এই যে যত ইকোনমি ডেভেলপ করতেছে এখন ওয়ার্ল্ডে, আপনি প্রত্যেক দেশে দেখেন প্রতিনিয়ত ডিরেগুলেট প্রত্যেকদিন একটা ভাষা ব্যবহার করে ওরা। ডিরেগুলেট করতে হবে, নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে। সুতরাং নিয়ন্ত্রণ মুক্ত যত তাড়াতাড়ি করতে পারবো, বাংলাদেশের অর্থনীতি এবং অর্থনীতির সাথে যে আমাদের রাজনীতি নির্ভর করে। আজকে বাংলাদেশের রাজনীতি এখানে এসে কেন দাঁড়িয়েছে? অর্থনীতি ধ্বংস করেছে, রাজনীতি ধ্বংস হয়েছে, সমাজের মানুষের নীতি নৈতিকতা ধ্বংস হয়েছে। এগুলোর সাথে সবকিছু সম্পর্কিত। নীতি নৈতিকতা আজকে আমাদের ধ্বংস হয়েছে। এগুলো সবকিছু ফিরিয়ে আনতে হলে আমাদেরকে সবকিছু মিলিয়ে আমাদের গভর্নেন্সের চিন্তা করতে হবে। সবাইকে ধন্যবাদ।